আমি আব্দুল্লাহ মাহমুদ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের একাদশ অধ্যায় বল এবং ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব। সবাইকে ক্লাসে স্বাগতম। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, এভাবে ব্রাশটা করতে হয়। তাহলে ব্রাশ করার পর আমরা আবার ট্যাপ বা টিউবওয়েলে চাপ দিয়ে হাত মুখ ধুয়ে ফেলি। তাহলে এখানে কি একটা কাজ, এখানে একটা কিছু করতে হয়, আর সেটা হচ্ছে বল। বন্ধুরা মিলে একটা গাড়িতে করে কোথাও যাচ্ছ, হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। ড্রাইভার বললো, ভাই পিছন থেকে একটু ধাক্কা দেন তো। তোমরা সবাই মিলে নেমে গাড়িটাকে ধাক্কা দিলে তারপরে স্টার্ট হলো। তাহলে এখানে কি যে ধাক্কাটা দিলা, সেই ধাক্কাটাই বল। আচ্ছা, আমার হাতে দেখো, আমার হাতে একটা প্লাস্টিকের বোতল আছে। এই প্লাস্টিকের বোতলটাকে আমি দেখো এইভাবে এইভাবে, ঠিক আছে, কিছু একটা প্রয়োগ করলাম। এটা কি হলো, আকৃতিটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আকৃতি পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানেও একটা কি করেছে, এখানে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে বল। এটার আকার পরিবর্তন হয়ে গেল। এরপরে দেখো, তুমি গাড়ি চলতেছে চলতেছে, হঠাৎ করে ড্রাইভারকে বললো, আমি এখানে নামবো, আমার বাসার সামনে নামবো, অমুক জায়গায় আমার বাসা, আমাকে এইখানে নামিয়ে দেন। ড্রাইভার কি করলো, চলন্ত গাড়িটাকে ব্রেক কষে থামিয়ে দিল। এই যে ব্রেক দিয়ে এই চলন্ত গাড়িটাকে কি করলো, স্থির করলো বা থামিয়ে ফেললো। এখানে গতির পরিবর্তন হয়েছে। এখানেও যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে বল। আবার গাড়িটা কি করলো, অনেক জোরের গতিতে চলতে শুরু করলো। একটা স্থির গাড়ি আবার গতি উঠিয়ে আবার চলতে শুরু করলো, এটাও বল। তাহলে বলের সংজ্ঞাটা কি হতে পারে? আসো আমরা বলের সংজ্ঞাটা একটু জেনে নেই। বলের সংজ্ঞা যাওয়ার আগে আমরা আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে বল এবং সরল যন্ত্র। আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব, বল, বলের ধর্ম; সরল যন্ত্র, সরল যন্ত্রের ধর্ম; লিভার, লিভারের শ্রেণীবিভাগ; যান্ত্রিক সুবিধা, হাতুড়ি, সাঁড়াশি, হেলানো তল ও কফিকল; চাকা, অক্ষদণ্ড, মানবদেহ ও সরল যন্ত্র। তাহলে বল কাকে বলে, বলের সংজ্ঞাটা আমরা জেনে আসি। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে উহা গতিশীল হয় বা গতিশীল হতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে উহার গতির পরিবর্তন ঘটে বা ঘটাতে চায়। ঠিক আছে, এবং বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় বল। দেখো, বল কাকে বলে? বল হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার, আকৃতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তাকে কি বলে? বল। বলের কতগুলো ধর্ম আছে, বলের ধর্মগুলো কি এসো জেনে নেই। বলের ধর্ম হচ্ছে কোনো স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। এরপর দেখো, চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমতে পারে। 3 নম্বর হলো চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। এরপরে দেখো, কোন বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়। এই বিষয়গুলো হচ্ছে কি বলের ধর্ম। আরো কিছু জিনিস আমরা দেখে আছি। আমরা বৈদ্যুতিক সুইচ অফ করি আবার অন করি, এখানেও বল লাগবে। এরপরে ক্যানের মুখ খুলতে গেলে তোমাকে একটু কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। এরপরে মশলা পেশা, এরপরে বোঝা উপরে তোলা। তোমাকে বললো, তোমার বাবা বললো 2টা ইট নিয়ে ছাদে নিয়ে রেখে আসতে। তাহলে মাটির নিচ থেকে তোমাকে নিচতলা থেকে ইট মাটির উপরে নিয়ে যেতে হলে অবশ্যই এখানে বল প্রয়োগ করে তারপরে নিয়ে যেতে হবে। তারপরে নৌকা বাওয়া। তোমরা এখন যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাও বা যারা নদীমাতৃক, যাদের আশপাশে গ্রামে নদী আছে, পুকুর আছে, দিঘি আছে, ওইখানে তোমরা নৌকা বাইতে যাও। এরপরে কি করতে হয়, নৌকা বাইতে গেলেও কি হয়, তোমার বল লাগে। তারপরে কম্পিউটারের মাউস আমরা ক্লিক করে থাকি, সেখানেও কি লাগবে, বল লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে অনেক বলের মানে বিভিন্ন ব্যবহার থাকে। ঠিক আছে, আমরা যখন বিভিন্ন বিল্ডিং এর কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে যখন দেখি, ওই সময় দেখি যে 10 তলা বিল্ডিং এর উপর 10 তলা ছাদের যখন কাজ করতে হয়, নিচ থেকে তোমাকে ইট
বালি সিমেন্ট এগুলা তোমাকে কি করতে হবে, তুলতে হবে। তো শ্রমিকের পক্ষে এগুলা এত উপরে তোলা সম্ভব হয় না। তো দেখা যায় কি তারা একটা যন্ত্র ব্যবহার করে একটা পাত্রের মধ্যে এই সিমেন্ট বালু এগুলা নিয়ে তারপরে এটাকে কি করে টান দিয়ে দিয়ে এটাকে উপরে তুলে ফেলে, 10 তলা বিল্ডিং এর উপরে তুলে ফেলে। ওই যন্ত্রটা হচ্ছে কপিকল, এটা সরল যন্ত্র। তারপরে আমাদের দাদি নানি দাদা দাদি মা বাবা অথবা মা বাবা যারা পান খায় তারা সুপারি পিসার জন্য এক প্রকার কি করে তোমার জাতি ব্যবহার করে। তাহলে এখানেও কি করে এখানে সে বল প্রয়োগ করে সুপারিটাকে টুকরা টুকরা করে ফেলে। এটাও একটা সরল যন্ত্র। আমরা এখানে যে কাজটা করতে হয় এখানে হচ্ছে সরল যন্ত্র। মানে সরল যন্ত্রটা হচ্ছে আমাদের কাজকে, যে যন্ত্রটা সহজ করে দেয়, আমাদের দৈনন্দিন জীবনের কঠিন কাজকে সহজে অল্প সময়ে করতে সাহায্য করে যে জিনিসটা, সেটাই হচ্ছে সরল যন্ত্র। আমরা এখন সরল যন্ত্র আলোচনা করব। সরল যন্ত্র, সরল যন্ত্রের সংজ্ঞাটা যদি আমরা লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি কম বল প্রয়োগে অধিক কাজ করা হয় যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে অধিক কাজ করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় সরল যন্ত্র। তাকে কি বলা হয়? সরল যন্ত্র। তাকে সরল যন্ত্র বলে। তোমরা জানো এখন আমরা অনেক আগে একটা ক্ষেত, অনেক বড় ক্ষেত, তুমি মনে করো চাষবাস করতে 15-20 জন শ্রমিক লাগতো। দেখা যায় এখন 1 ঘন্টার মধ্যে একটা মেশিন গিয়ে কি করে, আমি ট্রাক্টরের কথা বলছি, ও গিয়ে কি করে মাটিকে জমিটাকে আলগা করে একদম মানে চারা রোপণের উপযোগী করে ফেলে। এই সরল যন্ত্র আমাদের জীবনের কাজকর্মকে অনেক সহজ করে দিয়েছে, আমার জীবনকে অনেক ইজি করে দিয়েছে। তারপরে প্লাস একটা নাট তুমি লাগিয়েছো কিন্তু এখান থেকে নাটটা তুলতে চাচ্ছ, প্লাস দিয়ে টান দিলে কি হবে, নাটটা উঠে চলে আসবে। এখন সরল যন্ত্রের যে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করছি, এটার মধ্যে কম বল প্রয়োগ করতে হবে। কম বল প্রয়োগ করব কিন্তু বেশি কাজ হবে এবং সময়টাও লাগবে কত, অনেক কম সময় লাগবে। ঠিক আছে, প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে এটা ধর্মগুলো কি হতে পারে, ষড়যন্ত্রের ধর্মগুলো হচ্ছে প্রযুক্ত বল। আমরা যে বলটা প্রয়োগ করলাম বস্তুটার মধ্যে, এই প্রযুক্ত বলটাকে কি করে কয়েক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তারপরে কম বল প্রয়োগ করে কোনো কাজ সম্পূর্ণ করা হয়। আমি কিছুক্ষণ আগে এটা বলে ফেলেছি, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তোমার যেদিকে ইচ্ছা এদিকে তুমি বল প্রয়োগ করে কাজটা সম্পূর্ণ করতে পারো। কাজকে একটি নির্দিষ্ট উপায়ে সম্পূর্ণ করে যা কোনো উপায়ে করা কঠিন, মানে ইজি, সহজভাবে কাজটা করতে পারবো। গতি এবং দূরত্ব বৃদ্ধি করে, মানে তোমাকে দ্রুত কাজটা করা হয়ে যায়, তো এটা গতি এবং কি করে দূরত্ব বৃদ্ধি করে থাকে। ঠিক আছে, তাহলে এখানে একটি কথা বলা প্রয়োজন, সকল যন্ত্রের কাজ করতে বাইরে থেকে শক্তি প্রয়োজন হয়। কোনো যন্ত্র নিজে নিজে কাজ করতে পারে না, ওইগুলোকে কি করতে হয়, বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে এইগুলো সব ষড়যন্ত্রগুলো চালাতে তোমার বল প্রয়োগ করতে হয়। ষড়যন্ত্র এখানে বল প্রয়োগের মাধ্যমে কাজ হয়, তাহলে এই যন্ত্রটা কি করে অতি সহজে, মানে কম শ্রমে অধিক ফসলের মতো অবস্থা, তুমি অতি কম পরিশ্রমে বেশি কাজ করে ফেলতে পারবে। আমরা এখানে অনেক সরল যন্ত্র আছে, ওই বিষয় দাও। একটি সরল যন্ত্র, লিভার কি একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড লিভার একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে
কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে উঠানামা করতে পারে, মুক্তভাবে উঠানামা করতে পারে, মুক্তভাবে উঠানামা করতে পারে। এইভাবে মনে করো, ঠিক আছে? দেখো এই যে আমরা এখানে একটা বস্তু দিলাম আর এখান দিয়ে বল প্রয়োগ করলাম। এখানে যে বলটা প্রয়োগ করা হলো বল, আর এখানে যে ভার থাকবে, বস্তু থাকবে, এটাকে বলবো ভার, ঠিক আছে? এখন দেখো তাহলে এই যে মিডলে ঠিক একটা শক্ত দণ্ড, এখানে মিডলে কি করলো, এই দণ্ডটাকে ধরে রাখলো। তুমি কি করলে, এখানে একটা বস্তু রেখে এখানে বল প্রয়োগ করলে এটাকে উঠানামা করতে পারবে। তাহলে এটা কি হতে পারে, একটা লিভার হতে পারে, ঠিক আছে? তাহলে লিভারের সংজ্ঞাটা কি? একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনে কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে উঠানামা করতে পারে। তোমরা প্লাস দেখেছো, প্লাসটা এইভাবে থাকে, তাই না? এই আমরা এরকম ভাবে কি করতে পারি, এটাকে এইভাবে আপ ডাউন করে কাজ করতে পারি, ঠিক আছে? লিভার। তারপরে দেখো লিভার, এই যে শক্ত দণ্ড যেখানে এটা আটকানো থাকে এটাকে বলা হয় ফালক্রাম। এটা কি বলা হয়? ফালক্রাম। কেমন? ফালক্রাম কাকে বলে? তাহলে শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য আমরা দেখো এই যে এখানে যে ফালক্রামটা আছে, এই ফালক্রামটা কাকে বলে? ফালক্রাম হচ্ছে শক্ত দণ্ডকে, মানে এখানে লিভারের মধ্যে ভারী বস্তুটি হলো ভার, এখানে যেটা বলছি এটা এখানে এই শক্ত দণ্ডের সাথে এই দণ্ডটা যুক্ত থাকবে, এখানে বলা হয় ভার, এখানে বলা হয় বল। তাহলে এই যে শক্ত দণ্ডটাকে ধরে রাখে এটাকে বলা হয় ফালক্রাম। শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনে যে বিন্দুতে মুক্তভাবে উঠানামা করে তা হলো কি? ফালক্রাম, ঠিক আছে? এই দণ্ডটি এই যে বিন্দুতে কি করে শক্ত করে আটকে থাকার কারণে এটা মুক্তভাবে উঠানামা করতে পারে, তাকে বলা হয় ফালক্রাম। কি বলা হয়? আমরা একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে ফালক্রাম। ফালক্রাম, ঠিক আছে? এটাই খুব গুরুত্বপূর্ণ, ফালক্রাম। তারপরে আমাদের আলোচনা লিভারের শ্রেণী বিভাগ। এক, প্রথম শ্রেণীর লিভার, কি? প্রথম শ্রেণীর লিভার। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপর 3 নম্বরে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? আচ্ছা দেখো প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভারের মধ্যে ফালক্রামের অবস্থান হবে প্রযুক্ত বল ও ভারের মাঝখানে। এখানে ফালক্রাম থাকবে কোথায়? ফালক্রাম থাকবে মাঝখানে, এখানে ফালক্রাম থাকবে মাঝখানে, ঠিক আছে? ফালক্রাম থাকবে মাঝখানে। তাহলে এখানে যে জিনিসগুলো কাজ করে, কাঁচি, সাঁড়াশি, উদাহরণগুলো আমরা পড়বো, এগুলো অবজেক্টিভে আসবে। কাঁচি, সাঁড়াশি, কাঁচি, সাঁড়াশি, নিত্যি, নিত্যি ওই যে দাঁড়িপাল্লা ব্যবহার করি আমরা, নিত্যি, নলকূপের হাতল, নলকূপের হাতল, আমরা যে নলকূপ চাপি, টিউবওয়েল, আমরা টিউবওয়েল বলি আর কি। আর একটা হচ্ছে কি ঢেকি, ঠিক আছে? ঢেকি। তাহলে প্রথম শ্রেণীর লিভারে ফালক্রামটা থাকবে কি? ভার এবং কি প্রযুক্ত বলের মাঝখানে, ভার এবং প্রযুক্ত বলের মাঝখানে থাকবে ফালক্রাম। তোমরা টিউবওয়েল যখন চাপতে যাও, আমরা টিউবওয়েল যখন চাপতে যাই ওই সময় দেখেছি, ঠিক না? এটা মনে করো টিউবওয়েল, তাহলে এখানে একটা লম্বা দণ্ডটা থাকে, তুমি এখান দিয়ে বল প্রয়োগ করছো, এখানে কি করে এই ফালক্রামটা আটকে থাকে এবং এখানে তুমি প্রযুক্ত বলটা প্রয়োগ করতেছো, ঠিক আছে? এরপরে মনে করে এখান দিয়ে পানি বের হচ্ছে, তুমি এখানে বল প্রয়োগ করলে এখানে ফালক্রামটা এটাকে ধরে রাখে এবং এখান দিয়ে কি করে যন্ত্রটা উঠানামা করে এখান দিয়ে টিউবওয়েলে পানি বেরিয়ে আসে, কেমন?
কাচি, এরপরে কি প্রথম শ্রেণীর লিভার ফালক্রাম প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকবে। উদাহরণগুলো হচ্ছে কাচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, ঢেকি। ঠিক আছে, নলকূপের হাতল, ঢেকি। আচ্ছা, ঢেকিটা গ্রামীণ সমাজের একটা খুব ঐতিহ্যবাহী জিনিস। তোমরা হয়তো অনেকে নাম শুনেছো কিন্তু দেখো নাই। ঢেকি দিয়ে আগে ধান ভাঙা হতো। এখন দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি, এক চাকার ঠেলা গাড়ি এবং বোতল খোলার যন্ত্র। আমরা যে বোতলের মুখ খোলার যে যন্ত্রটা আছে দোকানে যে পাওয়া যায়, আমরা 7 আপ বা মনে করো বিভিন্ন কি বলে স্প্রিট, ঠিক আছে, তারপরে ক্যান, এগুলোর মুখ খুলতে গেলে যে যন্ত্রটা ব্যবহার করি, ওইখানে কি করা হয়, পেপসির মুখ খুলতে গেলে ওই যন্ত্রগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে ভার থাকে মাঝখানে এবং এখানে ভার থাকবে কোথায়? দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে মাঝখানে ভার থাকে। এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হবে? মাঝখানে থাকবে কি? ভার। এখানে ঠিক আছে, মাঝখানে থাকবে কোথায়? মাঝখানে ভার থাকবে। মাঝখানে কি থাকবে? প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে থাকবে ফালক্রাম, দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকবে ভার। তাহলে দুই প্রান্তে অটোমেটিক বোঝা যায় এখানে ফালক্রাম, আরেক প্রান্তে প্রযুক্ত বল থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যে উদাহরণগুলো আছে কি কি? জাতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র। জাতি, এক চাকার ঠেলা গাড়ি, এক চাকার ঠেলা গাড়ি, তারপরে কি? বোতল খোলার যন্ত্র, বোতল খোলার যন্ত্র। ঠিক আছে, এরপরে আসো তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারটা কি? তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হবে। এখানে মাঝখানে থাকবে কি? প্রযুক্ত বল। এখানে মাঝখানে থাকবে কি? প্রযুক্ত বল। এখানে প্রযুক্ত বলটা মাঝখানে। দেখো এটা বৈশিষ্ট্যটা মনে রাখবা। প্রথম শ্রেণীর লিভারে ফালক্রাম থাকে মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে ভার, আর তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে প্রযুক্ত বল। মাঝখানে কোনটা থাকে এটা দিয়ে তুমি ওই প্রযুক্ত বল এবং কি বলে ভার, ফালক্রাম, পরে কি করে এই তিনটার অবস্থান জানতে পারো। মাঝখানে কোনটা থাকে? একটা যদি মাঝখানে থাকে বাকি দুইটা দুই পাশে থাকবে, এটা দিয়ে হিসাব রাখবে। তৃতীয় শ্রেণীর লিভারে তোমার মাঝখানে থাকে হচ্ছে প্রযুক্ত বল। মাঝখানে কি থাকে? প্রযুক্ত বল। যেমন মনে করো চিমটা, আমরা চিমটা ব্যবহার করি না? চিমটা আমরা কি করি? এটা চিমটা দিয়ে কাজ করতে হলে মাঝখানে ইয়া করতে হয়। এই যে মনে করো এটা হলো চিমটা, এইভাবে থাকে, ঠিক না? তুমি যদি মাঝখানে বল প্রয়োগ করো, মাঝখানে বল প্রয়োগ করলে এটা দিয়ে কি করো? কোনো একটা বস্তুকে ধরে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এটা উদাহরণ হচ্ছে কি? চিমটা। চিমটা কেমন? আমরা এইগুলোর ব্যবহার আরো জানতে পারবো। ভার বাই প্রযুক্ত বল, ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল মানে কিন্তু যান্ত্রিক সুবিধা। ভার বাই প্রযুক্ত বল, বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য, ভার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ভার বাহুর দৈর্ঘ্য কি আসে? এক, যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল ইকুয়াল টু হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। তারপরে আরেকটা সূত্র দেখো, যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল ইকুয়াল টু বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য, বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য। তারপরে দেখো আমরা তিনটা প্রবলেম লিখেছি, 1 2 3। তিনটা প্রবলেম দিয়ে আমরা কি করব? এই তিনটা প্রবলেম সলিউশন করে দিব। তোমরা দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, লিভারের ভার। একটা লিভারের ভার হলো 100 নিউটন, প্রযুক্ত বল হলো 10 নিউটন। যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। যান্ত্রিক সুবিধার কোনো একক নেই, কারণ
যান্ত্রিক সুবিধার ভার, যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল। এটাও ভার হলো নিউটন, প্রযুক্ত বল হলো নিউটন। একক ভারের একক নিউটন, প্রযুক্ত বলের একক নিউটন। তাহলে এটা হচ্ছে এক জাতীয় দুটি রাশির অনুপাত। যখন এক জাতীয় দুটি রাশির অনুপাত হবে ওই সময় কি হবে না, এই সকল ক্ষেত্রে কোনো একক থাকবে না। তাহলে যান্ত্রিক সুবিধার কোনো একক নেই, মনে রাখবে। হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের উচ্চতা, এটাও সেন্টিমিটার বা মিটার, এটাও সেন্টিমিটার বা মিটার। তাহলে এক জাতীয় রাশির অনুপাত, এটার একক থাকবে না। 1 নম্বর সমস্যাটা সলিউশন করি। লিভারের ভার ইকুয়াল টু 100, লিভারের ভার 100 নিউটন, প্রযুক্ত বল 10 নিউটন হলে যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, নম্বর সমস্যাটা সমাধান করি। এটা 1 নম্বর সমস্যাটার সমাধান হচ্ছে কি, এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব, আমরা জানি সলিউশন, আমরা কি জানি, আমরা জানি যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু, আমরা 1 নম্বর প্রবলেমটা আবার দেখে নিই। 1 নম্বর সমস্যাটা হচ্ছে লিভারের ভার 100 নিউটন, তারপর প্রযুক্ত বল 10 নিউটন হলে যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা সূত্র এটা অ্যাপ্লাই করব। যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল। এখানে কি কি দেওয়া আছে? ভার 100 নিউটন, প্রযুক্ত বল 10 নিউটন, যান্ত্রিক সুবিধা নির্ণয় করব। তাহলে এবার মান বসাই দাও। ভার কত? 100, তারপরে প্রযুক্ত বল কত? 10। আমরা যদি এই দুটো অংশ কেটে ফেলি তাহলে কি হবে? 10 10 100, 100 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 10। এটাই হচ্ছে আমাদের আনসার, যান্ত্রিক সুবিধা। ঠিক আছে? তারপরে আসো, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো, হেলানো তলের উচ্চতা 5 সেন্টিমিটার, যান্ত্রিক সুবিধা 6 সেন্টিমিটার, হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করো। হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করো। হেলানো তলের দৈর্ঘ্য, আমরা হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ে নিই। হেলানো তলের উচ্চতা 5 মিটার, যান্ত্রিক সুবিধা 6 হলে হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। হেলানো তলটাকে একটু দেখে আসি। এইভাবে ত্রিভুজাকৃতি একটা অংশ। ঠিক আছে? তাহলে এই যে অংশটা হচ্ছে হেলানো তল, এটা কি বলা হয়? হেলানো তল। এই অংশটা হচ্ছে হেলানো তল, আর এই যে অংশটা দাঁড়িয়ে আছে এই অংশটাকে বলা হয় হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে উচ্চতা হচ্ছে 5 মিটার। উচ্চতা কত মিটার? 5 মিটার। যান্ত্রিক সুবিধা দিয়ে দিচ্ছে, যান্ত্রিক সুবিধা হচ্ছে 6। ঠিক আছে? তাহলে হেলানো তলের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। ঠিক আছে? হেলানো তলের দৈর্ঘ্যটা আমরা বের করব। আসো আমরা এই সূত্রটার মধ্যে মান বসাই দেই। বা যান্ত্রিক সুবিধার মান হচ্ছে 6 আর হেলানো তলের দৈর্ঘ্য নেই, এটা আমরা লিখতে হবে হেলানো তলের দৈর্ঘ্য। ঠিক আছে? আর নিচে লিখবো হেলানো তলের উচ্চতা। হেলানো তলের উচ্চতা আমাদের দেওয়া আছে। হেলানো তলের উচ্চতা কত? 5 মিটার। 5 মিটার। এখানে আমরা লিখে নিব এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের উচ্চতা দেওয়া আছে। এখানে হেলানো তলের উচ্চতা, কত? 5 মিটার। হেলানো তলের উচ্চতা 5 মিটার। যান্ত্রিক সুবিধা কত? যান্ত্রিক সুবিধা হচ্ছে 6। যান্ত্রিক সুবিধা হচ্ছে 6। তাহলে হেলানো তলের কি বের করব? হেলানো তলের দৈর্ঘ্য। হেলানো তলের দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট? হেলানো তলের দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে হেলানো তলের উচ্চতা হচ্ছে 5 মিটার, যান্ত্রিক সুবিধা হচ্ছে 6, হেলানো তলের দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা যান্ত্রিক সুবিধা 6 বসাবো, উচ্চতা 5 বসাবো, এই দুটো আর গুণন করব। এইটা কোনাকুনি গুণ হবে, আর হেলানো তলের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তাহলে আসো হেলানো তলের দৈর্ঘ্য 6 × 5 কত হবে? 5 6 30। 5 6 কত? 30 মিটার। এটাই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। তো হেলানো তলের অঙ্ক আসলে আমরা এই প্রবলেমগুলো এইভাবে করব। ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা একটু বুঝতে হবে। এটা চিত্র দিয়ে দিছে, এখানে আসলে মানটা দেয় নাই। এটা হচ্ছে ফালক্রাম।
এটা হচ্ছে এটা হচ্ছে লম্বা দণ্ড, যেখানে 10 নিউটন ভার, আর এই ভার থেকে তোমার কি এই ভার থেকে এই ফালক্রাম পর্যন্ত দূরত্বকে বলা হয় ভারবাহুর দৈর্ঘ্য। গভীর মনোযোগ। তারপরে এখানে দেখো এইটা এখানে বল প্রয়োগ করছে, এফ মানে বল, প্রযুক্ত বল, এফ হচ্ছে বল, আর 100 সেন্টিমিটার। তো এখানে কি বল থেকে ফালক্রাম পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় বল বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে পেলাম ভার বাহুর দৈর্ঘ্য, এখানে বল বাহুর দৈর্ঘ্য। এখানে দেখতে পাচ্ছি প্রযুক্ত বলের মানটা নেই, আমরা প্রযুক্ত বলের মানটা বের করে নিব। আসো আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করব? সলিউশন। আমরা কি জানি? আমরা জানি ভার বাই প্রযুক্ত বল ইকুয়াল টু বল বাহুর দৈর্ঘ্য, বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য। বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য। এখানে কি কি মান আছে, মানগুলো লিখে ফেলি, তাহলে নিশ্চয়ই বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে কি ভার হচ্ছে 10 আর ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ভার 10 নিউটন, ভার বাহুর দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার। তাহলে প্রযুক্ত বল নেই, এটা বের করতে হবে। তাহলে বল বাহুর দৈর্ঘ্য আছে, বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এখানে ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। আর হচ্ছে কি প্রযুক্ত বল F equal to what? আমরা এটা মান বের করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে? আমরা এখানে যে 3 নম্বর সমস্যাটার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা জানি ভার বাই প্রযুক্ত বল ইকুয়াল টু বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য। এখানে ভার 10 নিউটন, ভার বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বল বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রযুক্ত বল বের করতে হবে। তাহলে আসো আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। এখানে ভার কত? 10, প্রযুক্ত বল কত? F, এটা দেয় নাই, প্রযুক্ত বলের মানটা বের করতে হবে। তারপরে বল বাহুর দৈর্ঘ্য কত? বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। আর ভার বাহুর দৈর্ঘ্য কত? ভার বাহুর দৈর্ঘ্য কত? 10, ঠিক আছে? এখন আমরা কোনাকুনি ক্যালকুলেশন করব, এইভাবে গুণ করব, ঠিক আছে? তাহলে F ইনটু 100 tan ইনটু tan, তাহলে কি হচ্ছে? বা F equal to tan into tan by 100। দেখো উপরে 10 দশে গুণ করলে কত হয়? 100। তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়? 1। ওকে, 10 দশে 100, তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করলে 1 হবে। বা এইভাবে করতে পারো, 10 দিয়ে 100 কে ভাগ করবা 10 হয়, আবার 10 দিয়ে 10 কে ভাগ করবা 1 হয়, তাহলে 1। তাহলে 1 নিউটন। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা এইভাবে আমি কিছু SW দিচ্ছি, তোমরা ওইগুলো করে ফেলবে। আমি 5টা প্রবলেম দিয়েছি, যে সূত্রগুলো দিয়েছি ওই সূত্রগুলো দিয়ে আমরা সলিউশন করতে পারবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হেলানো তলের উচ্চতা 5 মিটার, হেলানো তলের দৈর্ঘ্য 80 মিটার, যান্ত্রিক সুবিধা কত? 2 নম্বর ভার 50 নিউটন, ভার বাহুর দৈর্ঘ্য 110 সেন্টিমিটার এবং প্রযুক্ত বল 10 নিউটন হলে বল বাহুর দৈর্ঘ্য কত? 3 নম্বর লিভারের ভার 200 নিউটন, প্রযুক্ত বল 20 নিউটন হলে যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। 4 নম্বর হেলানো তলের উচ্চতা 10 মিটার, যান্ত্রিক সুবিধা 8, হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর চিত্র আকারে দিয়েছি, দেখো এখানে হচ্ছে এখানে বল হচ্ছে F, আর হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80, আর এখানে ভার হচ্ছে 15 নিউটন, ঠিক আছে? আর ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি কি করতে হবে? যে F এর মানটা নির্ণয় করবা, ঠিক আছে? F equal to what? F এর মান নির্ণয় করবা। একই সূত্র দিয়ে এই প্রবলেমগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে, এটা আমাদের SW থাকবে, ঠিক আছে? আশা করি সবাই পারবে।